ঢাল এমন একটা টপিক, যে টপিকটা শুধু মেইনলি ম্যাথে না, ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, যে কোনো ব্যাপার বুঝতে গেলে ঢাল ব্যাপারটা তোমার আসবে, ঢাল টপিকটা তোমার আসবেই। ম্যাথ এমন একটা সাবজেক্ট, যে সাবজেক্টের মাধ্যমে তুমি যে কোনো জায়গায় তুমি সেটার সাথে কানেক্ট করতে পারবা। কম্পিউটার সায়েন্স বলো, তুমি তুমি ফিজিক্স বলো, তুমি কেমিস্ট্রি বলো, বায়োলজি বলো, সে সব জায়গায় তুমি ম্যাথের মাধ্যমে সেটাকে কানেক্ট করতে পারবা। সেই প্রেক্ষিতে ঢাল টার্মটাও ম্যাথের এমন একটা টার্ম, যে টার্মের মাধ্যমে তুমি ম্যাথের একটা ভাস্ট টপিক, ডিফারেন্সিয়েশন, সেখানে তুমি ডিফারেন্সিয়েশন ইমপ্লিমেন্টটা তো সব ফিজিক্সেও দেখেছো, কেমিস্ট্রিতেও দেখেছো, সেইভাবে স্লোপও তুমি ফিজিক্সে দেখবে, কেমিস্ট্রিতে দেখবে। সো আজকে স্লোপ নিয়ে আলোচনা করা যাক। তো প্রথমে আমরা স্লোপের যে পার্টটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে স্লোপের বিভিন্ন নাম। মানে আমরা ঢালের বিভিন্ন নাম ইউজ করে থাকি। মেইনলি আমরা ঢালের বিভিন্ন নাম ইউজ করে থাকি, বিভিন্ন জায়গায় ঢালের বিভিন্ন নাম ইউজ করা হয়। গ্রেডিয়েন্ট, ইংলিশে গ্রেডিয়েন্ট ইউজ করা হয়, রাইজ ডিভাইডেড বাই ডান এটা ইউজ করা হয়। দেন এভারেজ রেট অফ চেঞ্জ, এটা মেইন একটা ফাংশন বুঝার ক্ষেত্রে তোমার এভারেজ রেট অফ চেঞ্জ একটা টার্ম পাবা। বাংলায় নতিমাত্রা, যেটাকে আমরা থিটা দিয়ে ডিনোট করে থাকি। ঢালু, যেটা আসলে ভিতর থেকে বুঝার ক্ষেত্রে তোমাকে হেল্প করবে। পরিবর্তনের হার, যেটাই এভারেজ রেট অফ চেঞ্জ, পরিবর্তনের হার, সেটা আমরা বিভিন্ন ভাবে গ্রাফ এঁকে এঁকে এই নামগুলোর সাথে ডেফিনেশন ক্রিয়েট করব। ওকে, স্লোপ এম দিয়ে ডিনোট করা হয় কেন? এম একটা ফ্রেঞ্চ ওয়ার্ড এম, যেটাকে আসলে টু রাইজ, যেটার অর্থ হলো টু রাইজ, তাই সেটাকে এম দিয়ে ডিনোট করা হয়। আমরা একটা গ্রাফ চিন্তা করব, টু ডাইমেনশনাল গ্রাফ। টু ডাইমেনশনাল গ্রাফ চিন্তা করলে, টু ডাইমেনশনাল গ্রাফের ক্ষেত্রে আমরা একটা স্ট্রেট লাইন নিচ্ছি। আমরা স্ট্রেট লাইন নিয়ে আমরা ফার্স্টে বুঝবো, দেন আমরা কার্ভ লাইন নিব, বক্ররেখা নিব। আগে সরলরেখা নিয়ে আমরা ব্যাপারটাকে বোঝার ট্রাই করব। দুইটা পয়েন্ট, যে কোনো সরলরেখা আঁকতে আমরা জানি দুইটা পয়েন্ট লাগে। সো এখানে যদি আমরা একটা পয়েন্ট নিয়ে থাকি সাপোজ, আর এখানে আরেকটা পয়েন্ট নিয়ে থাকি, আহ, যেটা আমরা এই ছবিতে ডিনোট করেছি যে x1 y1 x2 y2, তাহলে ঢাল জিনিসটা কি? ঢাল আমরা যদি ভিতর থেকে বোঝার চেষ্টা করি, ঢাল ব্যাপারটা হলো ঢালু, ঢালুর সাথে সম্পর্কিত। মানে ঢালু কতটুকু, সে ঢালু বা কতটুকু খাড়া, সেটা দিয়েই আমরা ঢালটা বুঝতে পারবো। এখন আমরা ম্যাথমেটিক্যাল টার্মে যদি আমরা চিন্তা করি, ঢাল মানে হচ্ছে পরিবর্তনের হার। পরিবর্তনের হার মানেই হচ্ছে ঢাল। এখন কি পরিবর্তন? তো আমরা টু ডাইমেনশনাল গ্রাফ, একটা এক্স অক্ষ ওয়াই অক্ষে টু ডাইমেনশনাল গ্রাফে আমরা যদি দুইটা পয়েন্ট চিন্তা করি, দুইটা পয়েন্টের কি ডিফারেন্স হচ্ছে? ডিফারেন্স, তার মানে আমরা শুরুতেই আমরা বলেছি ঢাল মানে হচ্ছে পরিবর্তনের হার। এখন পরিবর্তনের হার, হার মানে কি? হার মানে হচ্ছে কোনো, আমরা যে কোনো কিছু হার নির্ণয় করতে সময় দিয়ে ভাগ করে তারপর বলি সেটা হচ্ছে হার। তো সময় একটা ডাইমেনশন, তাহলে আমার এখানে টু ডাইমেনশন। আমরা এখন কিসের হার? ওয়াই অক্ষের পরিবর্তনের হার বলতে গেলে এখন আরেকটা ডাইমেনশন কি থাকে? এক্স। তাহলে এক্স এখানে আমরা থাকবে, টাইম থাকবে না, আমাদের এক্স ডাইমেনশন, টু ডাইমেনশন। তাহলে ওয়াই এর অক্ষের পরিবর্তন, এক্স অক্ষের পরিবর্তন, সেটাই আমরা দেখেছি ডেল ওয়াই বাই ডেল এক্স, সেটাই হচ্ছে আমাদের ঢাল। ডেল ওয়াই বাই ডেল এক্স, ওয়াই অক্ষে পরিবর্তন, এক্স অক্ষে পরিবর্তন। দ্যাটস মিন y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। আমরা এটাই পড়ে এসেছি, ঢাল m ইকুয়ালস টু ডেল ওয়াই বাই ডেল এক্স, y2 মাইনাস y1 x2 মাইনাস x1। তার মানে পরিবর্তনের হার। তাহলে আমরা ইংলিশে এভারেজ রেট অফ চেঞ্জ, আমরা এটা পেয়ে গেলাম এভারেজ রেট অফ চেঞ্জ। তাহলে এবার ট্যান থিটা, কিভাবে ট্যান থিটা আসলো সেটার সাথে সম্পর্কিত। আচ্ছা, আমরা এখানে ডেল ওয়াই কে ডিনোট করলাম y2 মাইনাস y1, মানে ওয়াই অক্ষে পরিবর্তন, আর এটা হচ্ছে এক্স অক্ষে পরিবর্তন। অবভিয়াসলি এটা ওয়াই অক্ষে পরিবর্তন, ওয়াই অক্ষ এটা এখানে ছিল, দেন এটা এখানে এসেছে, এক্স এখানে ছিল, এটা এক্স এখানে এসেছে। দ্যাটস মিন ডেল এক্সটা হচ্ছে এক্স অক্ষে পরিবর্তন, ডেল ওয়াইটা হচ্ছে ওয়াই অক্ষে পরিবর্তন। তারপর ডেল ওয়াই বাই ডেল এক্স আমরা বলেছি, ডেল ওয়াই বাই ডেল এক্স। এখন ট্যান থিটা, ট্যান থিটা মানে কি? ট্যান থিটা মানে হচ্ছে লম্ব ডিভাইডেড বাই ভূমি। লম্ব হচ্ছে এটা, ভূমি হচ্ছে এটা। দ্যাটস মিন লম্ব ট্যান থিটা ইকুয়ালস টু, লম্ব কি? ডেল ওয়াই, ভূমি কি? ডেল এক্স। তার মানে আমাদের ট্যান থিটা মানেই হচ্ছে
ডেল ওয়াই বাই ডেল এক্স, দ্যাটস মিন ট্যান থিটা আমাদের কাঙ্ক্ষিত ঢাল। এখন আমরা এই দুইটা থেকে আমরা ডেফিনেশন দাঁড়া করানোর চেষ্টা করব। ডেফিনেশন দাঁড়া করানোর চেষ্টা করলে আমরা একটা ডেফিনেশন পড়ে এসেছি ট্যান থিটার, যে ঢালের ডেফিনেশনটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে তার ট্যানজেন্টের মানকে ঢাল বলা হয়ে থাকে। এটাই আমরা পড়েছি। তার মানে এই এটার সাথে আমাদের ডেফিনেশন আমরা ক্রিয়েট করে ফেললাম। আর এটার সাথে ডেফিনেশন হচ্ছে পরিবর্তনের হার, ওয়াই অক্ষের পরিবর্তনের হার ডিভাইডেড বাই এক্স অক্ষের পরিবর্তনের হার, সেটাই হচ্ছে আমাদের ঢাল। তাহলে আমরা ইকুয়েশন থেকে দুইটা ডেফিনেশন দাঁড়া করালাম। এবার ডিওয়াই ডিএক্স এ আসি। আমরা শুরুতে বলেছিলাম আমরা স্ট্রেট লাইন নিই, বক্ররেখা যদি নিতাম আমরা তখন কিভাবে এভাবে কি করতে পারতাম? না, এভাবে করা যেত না, কারণ তো আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তনে এখানে বিবেচনা করতে হতো, ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তন, কারণ কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, এখানে সরলরেখার ক্ষেত্রে কোনো চেঞ্জ হচ্ছে না, কিন্তু সেখানে এখানে চেঞ্জের কারণে আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তনের বিবেচনা করতে হবে। ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তনই যখন বিবেচনা করে থাকি তখন ডি দিয়ে এখানে ডিনোট করা হয় আসলে ডিফারেন্স। ডি ওয়াই ক্ষুদ্র, ডি মানে ওয়াই অক্ষের ক্ষুদ্র ডিফারেন্স, এক্স অক্ষের ক্ষুদ্র ডিফারেন্স। তাহলে ক্ষুদ্র ডিফারেন্স বিবেচনা করলে আমরা ডি ওয়াই বাই ডি এক্স এখানে সেক্ষেত্রে আমরা ঢাল সেটাকে বিবেচনা করে থাকবো। আর এই ডি ওয়াই বাই ডি এক্স কিন্তু আমাদের অন্তরীকরণ। তার মানে কি অন্তরীকরণ মানেই কি ঢাল? হ্যাঁ, ডিফারেন্সিয়েশন তথা অন্তরীকরণের মূল কথাই হলো এই ঢাল। তাই ঢালের কনসেপ্টটি ভালো করে আয়ত্তে আনতে পারলে অন্তরীকরণ অনেকটা বুঝে যাওয়া যায়। এবার আমরা আমাদের পরের টপিকে যাব। ঢালের বিভিন্ন বৈশিষ্ট্য। ঢালের বিভিন্ন বৈশিষ্ট্য আমরা যখন আলোচনা করব, পজিটিভ স্লোপ, নেগেটিভ স্লোপ, স্লোপ জিরো, স্লোপ আনডিফাইন্ড, তাহলে আমরা যদি পজিটিভ স্লোপ বিবেচনা করে থাকি, দেখো আমরা আমাদের সমীকরণটা কি ছিল? স্লোপ ইকুয়ালস টু ডেল ওয়াই বাই ডেল এক্স। পজিটিভ স্লোপ মানে কি? পজিটিভ স্লোপ মানে হচ্ছে ওয়াই অক্ষে পজিটিভ চেঞ্জ, এক্স অক্ষে পজিটিভ চেঞ্জ, মানে ঢালটা পজিটিভ হবে, দুইটাই পজিটিভ হতে হবে। তাহলে আমরা পজিটিভ স্লোপ, যেটাকে এখানে এখানে আমরা যেটা ডিনোট করেছি, দেখো পজিটিভ স্লোপ এটা কিন্তু উপরের দিকে যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে। ওয়াই অক্ষে দেখো পজিটিভ, এক্স কিন্তু ডান দিকে যাচ্ছে, ডান দিকে আমরা জানি পজিটিভ। ওয়াই অক্ষ উপরের দিকে পজিটিভ, এক্স ডান দিকে পজিটিভ, আমরা দেখতেছি সেটা উপরের দিকেই যাচ্ছে। দুই দুই সাইডে পজিটিভ, উপরেই পজিটিভ নিচে পজিটিভ, ঢাল পজিটিভ হচ্ছে। আরেক ভাবে চিন্তা করতে পারি আমরা ট্যান থিটা। ট্যান থিটার মান আমরা এখানে দেখছি যে ট্যান থিটার মান 90 ডিগ্রির নিচে, লেস দেন 90 ডিগ্রি, লেস দেন 90 ডিগ্রি হচ্ছে। তাই আমাদের লেস দেন 90 ডিগ্রি আমরা যদি মান বসাই দেখি, অবশ্যই সবগুলা পজিটিভ মান আসবে, দ্যাটস মিন স্লোপ ইজ পজিটিভ। এখন আমরা স্লোপ নেগেটিভ বলতে কি বুঝি? ঢাল ঋণাত্মক। হ্যাঁ, ঢাল ঋণাত্মক, এই ব্যাপারটা কিন্তু ভিতর থেকে ফিল করতে হবে। ঢাল ঋণাত্মক এখন ট্যান থিটা দিয়েও বলা যায়, আবার এভাবেও প্রমাণ করা যায়, এম ইকুয়ালস টু ডেল ওয়াই বাই ডেল এক্স ইকুয়ালস টু, মানে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। এখন দেখো y এই এই টার্মটা যদি নেগেটিভ হয়ে যায় তাহলে আমাদের ঢাল নেগেটিভ হয়ে যাবে। তো এই টার্মটা নেগেটিভ হওয়া মানে কি? y2 হচ্ছে y1 থেকে ছোট, y2 হচ্ছে y1 থেকে ছোট। তো y2 যদি y1 থেকে ছোট হয় তার মানে y2 কি নিচের দিকে যাচ্ছে না? y2 ছোট y1 থেকে, y1 থেকে y2 ছোট। y1 থেকে y2 ছোট হলে দেখো y2 নিচের দিকে যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে, পরের ওয়াইটা নিচের দিকে যাচ্ছে। এখন এটা ছোট মানেই তো সেটা নেগেটিভ, আর তখনই তো স্লোপ নেগেটিভ হয়ে যাবে। তার মানে আমরা গ্রাফে যখন দেখব এরকম কিছু, সেটা কিন্তু নেগেটিভ, কারণ দেখো ওয়াই নিচের দিকে যাচ্ছে, লাস্ট ওয়াইটা, দ্যাটস মিন y2 টা নিচের দিকে যাচ্ছে। y2 যদি ছোট হয়ে থাকে তাহলে এই জিনিসটা নেগেটিভ হবে, আমাদের স্লোপ নেগেটিভ হবে। ট্যান থিটা দিয়েও প্রমাণ করা যায়,
এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা উইচ ইজ গ্রেটার দেন 90 ডিগ্রি। এই যে 90 ডিগ্রির থেকে বড়, আমরা 90 ডিগ্রি থেকে বড় কোনো মান 10 এর জায়গায় 90 ডিগ্রি থেকে বড় কোনো মান বসায় দেখবো সেটা নেগেটিভ আসছে, তার মানে আমাদের স্লোপ নেগেটিভ। নো স্লোপ মিনস স্লোপের মান জিরো, স্লোপের মান জিরো। এখন স্লোপের মান জিরো কিভাবে হবে? ডেল ওয়াই ইকুয়ালস টু ডেল ওয়াই ডিভাইডেড বাই ডেল এক্স, তার মানে ডেল ওয়াই এর মান জিরো হয়ে যাবে। ডেল ওয়াই এর মান জিরো হওয়া মানে কি ওয়াই এর কোনো পরিবর্তন নাই, ওয়াই কনস্ট্যান্ট। দেখো এক্স অক্ষের সমান্তরাল একটা সরলরেখা আঁকলাম, এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা, এখানে কি ওয়াই এর কোনো চেঞ্জ আছে? না, ওয়াই এর কোনো চেঞ্জ নাই, নো চেঞ্জ ইন ওয়াই, দেন ওয়াই ইজ কনস্ট্যান্ট, ডেল ওয়াই ইজ জিরো। ডেল ওয়াই যেহেতু জিরো তা আমাদের ঢালও জিরো, তার মানে আমরা একটা কথা মনে রাখতে পারি যে এক্স অক্ষের সমান্তরাল রেখার ঢাল হচ্ছে ঢাল জিরো। এটা এক্স অক্ষের সমান্তরাল রেখার ঢাল জিরো, তার মানে নো স্লোপ। নো স্লোপ মিনস স্লোপ ইকুয়ালস টু জিরো। আনডিফাইন্ড স্লোপ এই ব্যাপারটা হলো, এখন দেখো ওয়াই অক্ষের সমান্তরাল, এখন এখানে দেখো আমাদের ঢাল এম ইকুয়ালস টু ডেল ওয়াই ডিভাইডেড বাই ডেল এক্স। আমাদের ডেল এক্স এর কোনো পরিবর্তন নাই, ওয়াই এর পরিবর্তন হচ্ছে, তার মানে ডেল এক্স এর মান জিরো। এখানে সামথিং বাই জিরো, সামথিং বাই জিরো ইকুয়ালস টু কিন্তু আনডিফাইন্ড, সেই জন্য আমাদের এখানে স্লোপ আনডিফাইন্ড। তো আমরা যদি আমরা দেখি যে কোনো সরলরেখা ওয়াই অক্ষের সমান্তরাল, তাহলে সেক্ষেত্রে কিন্তু ঢাল আনডিফাইন্ড, অসীম বলা হয়ে থাকে, আনডিফাইন্ড ওয়ার্ডটা আর কি বেশি ক্লিয়ার। আমরা এখন এবার ঢালটা যে যে যা কিছু পড়েছি এখন ইমপ্লিমেন্ট করব, সেটা আমরা একটা টপিক বেস করে, যেমন ম্যাথের একটা টপিক নিয়ে সেটাকে ঢালটাকে আমাদের মেইন কনসেপ্ট থাকবে ঢাল বুঝা। আমরা বিভিন্ন কনসেপ্ট নিয়ে সেটাকে ঢাল বোঝার ট্রাই করব, ম্যাথের, ফিজিক্সের, কেমিস্ট্রির, ইন্টারের ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রির তিনটা টপিক, কয়েকটা টপিক নিয়ে আমরা ঢাল বোঝার চেষ্টা করব। প্রথমে আমরা ম্যাথের গুরুমান লঘুমান মানে ম্যাক্সিমা মিনিমা নিয়ে ঢাল বোঝার চেষ্টা করব। দেখো আমাদের মেইন টার্গেট কিন্তু গুরুমান লঘুমান বোঝা না, আমাদের মেইন টার্গেট ঢালটাকে বোঝা। আমরা শুধু সংজ্ঞাটা দেখতে পারি, গুরুমান বলতে ফাংশনের সেই মানকে বোঝায় যার পূর্বে স্পর্শকের ঢাল ধনাত্মক এবং পরে স্পর্শকের ঢাল ঋণাত্মক। বুঝার দরকার নাই, যতটুকু বুঝেছি যে গুরুমান প্রথমে পজিটিভ ঢাল, দেন জিরো ঢাল, দেন নেগেটিভ ঢাল, এভাবে আমরা আমাদের কাঙ্ক্ষিত গ্রাফটা দেখব। দেখো এখানে কিন্তু স্পর্শকের ঢাল পজিটিভ, স্পর্শকের ঢাল পজিটিভ। দেখো কিভাবে বুঝেছি, দেখো স্পর্শক রেখাটা কিন্তু এভাবে যাচ্ছে, ওয়াই এর মান বাড়তেছে, ওয়াই টু এর মান কিন্তু বাড়তেছে, মানে দ্যাট ইজ পজিটিভ, তার মানে আমাদের ঢাল পজিটিভ। এখানে কিন্তু আমরা দেখতেছি এক্স অক্ষের সমান্তরাল হয়ে যাচ্ছে, এক্স অক্ষের সমান্তরাল মানে কিন্তু ঢাল জিরো। কেন জিরো? কারণ ওয়াই অক্ষে কোনো পরিবর্তন হচ্ছে না, আমাদের ডেল ওয়াই ইকুয়ালস টু জিরো হয়ে যাচ্ছে, এটার কোনো পরিবর্তন নাই, চেঞ্জ নাই। আর আমরা এই সাইডে দেখছি যে ঢাল, স্পর্শকের ঢাল ঋণাত্মক, আমরা দেখতেছি ঢালটা কিন্তু এভাবে আসছে, এভাবে আসছে মানে কি ওয়াই টু টা কমতেছে, ওয়াই ওয়ানটা বড়, ওয়াই টু টা ছোট, ওয়াই টু টা ছোট। সো ওয়াই টু যদি ছোট হয়ে থাকে আমাদের ডেল ওয়াই হবে নেগেটিভ, ডেল ওয়াই নেগেটিভ হলে আমাদের ঢাল হবে নেগেটিভ। তাহলে আমরা এই টার্মটা ইয়ার মাধ্যমে, গ্রাফের মাধ্যমে বুঝার চেষ্টা করলাম। দেন আমরা গুরুমান সেম গোস টু লঘুমান, লঘুমানেরও সেম জিনিস। এখানে প্রথমে ঢাল নেগেটিভ, আমরা নিচের দিকে যাচ্ছি দেখছি, দেন ঢাল জিরো এক্স অক্ষের সমান্তরাল, দেন স্পর্শকের ঢাল পজিটিভ উপরের দিকে উঠছে। তাহলে ম্যাথের একটা টার্মের গুরুমান লঘুমানের গ্রাফ থেকে আমরা ঢালটাকে গ্রাফের মাধ্যমে বোঝার ট্রাই করলাম। এখন আমরা আরেকটা উদাহরণের মাধ্যমে গ্রাফ বোঝার ট্রাই করি, সেটা হলো আমাদের কেমিস্ট্রির একটা পার্ট, প্রথম ক্রম বিক্রিয়া।
চ্যাপ্টার 4, ফার্স্ট পেপার চ্যাপ্টার 4-এ আমরা এই বিক্রিয়াটা পাবো, প্রথম ক্রম বিক্রিয়ার ঢাল। এখন দেখো, প্রথম ক্রম বিক্রিয়া আমরা বোঝার চেষ্টা না করে জাস্ট সমীকরণটার দিকে তাকাই, যে সেটার সমীকরণ ছিল হচ্ছে লগ বা লন, যদি আমরা বলি লন নিলে 2.303টা নিতে হবে না, লগ সি বাই সি, সি নট বাই সি, সি নট বাই সি ইকুয়ালস টু কে বাই 2.303 ইন্টু টি। আমরা এখানে দেখছি সেটা সি বাই সি নট, তার মানে ওয়াই, ওয়াই অক্ষে আমরা এটা সি লগ সি বাই সি নটটা রাখলাম। এম এখানে টিটাকে যদি আমরা এক্স অক্ষে রাখি, তাহলে আমরা যে কনস্ট্যান্টটা পাচ্ছি এম, সেটাই হচ্ছে ঢাল। সেটাকে আমরা সমীকরণে রূপান্তর দিলে আমাদের ঢাল দেখতেছি আমরা পজিটিভ, আর এটা ওয়াই ইকুয়ালস টু এম এক্স, সরল রেখার সমীকরণ, মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ, মূল বিন্দুগামী সরল রেখায় সেখানে যাচ্ছে। আমাদের মূল বিষয় হচ্ছে ঢাল বোঝা। আমরা এখানে দেখতেছি ঢালটা পজিটিভ। কিভাবে? গ্রাফ দেখে আমরা বুঝলাম যে ঢালটা পজিটিভ, ঢালটা উপরের দিকে যাচ্ছে, ঢাল পজিটিভ, বা সমীকরণে আমরা এটা পজিটিভ দেখতেছি, সেই সমীকরণ থেকে আমরা ঢালটা পজিটিভ পাচ্ছি। আর এইখানে দেখো ঢালটা নেগেটিভ, ঢাল এখানে নিচে যাচ্ছে, সমীকরণ y2 বড়, সরি y2 ছোট হচ্ছে, y2 নিচে যাচ্ছে, y নিচে যাচ্ছে, y2 ছোট হচ্ছে, সেজন্য আমাদের ঢাল কিন্তু সেখানে নেগেটিভ। y ইকুয়ালস টু mx প্লাস c, তার মানে ঢাল কিন্তু কনস্ট্যান্ট, ঢাল একটা কনস্ট্যান্ট। আর সেটা পজিটিভ হলে কি, নেগেটিভ হলে কি, জিরো হলে কি, আনডিফাইন্ড হলে কি, সেটা গ্রাফের মাধ্যমে আমরা ভিতর থেকে বোঝার চেষ্টা করলাম। আমরা আরেকটা ব্যাপার ভিতর থেকে বোঝার ট্রাই করব, সেটা হলো ঢাল খাড়া। এখন ঢাল মানে কি? ঢাল বেশি মানে হচ্ছে বেশি খাড়া। ঢাল মানে কি? আমরা ট্যান থিটা, সে ট্যান থিটা মানকেই তো আমরা ঢাল বললাম। ট্যান থিটার মানকে আমরা যদি ঢাল বলে থাকি, ট্যান থিটা, তার মানে কি যত খাড়া হবে তত ট্যান থিটার মান বেশি হবে, থিটার মান বেশি হবে। এক্স অক্ষ থেকে, এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে থিটার মান বেশি হবে, থিটার মান যত বেশি হবে ট্যান থিটার মান তত বেশি হবে, ট্যান থিটার মান যত বেশি হবে ঢালের মানও তত বেশি হবে। তার মানে যত বেশি খাড়া হবে, এই যে দেখো, যত বেশি খাড়া হবে, এটা যত বেশি এদিকে দিকে দিকে যাবে, যত বেশি খাড়া হবে তত আমার ঢালের মান বেশি হবে। আর যত বেশি কম মানে নিচু হয়ে যাবে, তত ঢাল কম হবে, তত থিটা থিটা কমতেছে, ট্যান থিটা কমবে, ঢালের মানও কমবে। তাহলে এই জিনিসটাই যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা ফিজিক্সের একটা পার্ট বুঝে আসি, যেটা ফিজিক্স ফার্স্ট পেপারের, সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টার, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া। এখন যদি না বুঝে থাকো, এটা না বুঝে আমরা ঢালের উপর আমরা বেশি জোর দিচ্ছি, ঢালটা বুঝার ট্রাই করি। রুদ্ধতাপীয় রেখা সমষ্ণ রেখা অপেক্ষা অধিকতর খাড়া, এই ব্যাপারটা বুঝলেই হবে। রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এখন আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়া বুঝতে যাব না, আমরা রুদ্ধতাপীয় রেখার জাস্ট গ্রাফটা দেখব। এখানে এ আর বি হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, আর এ আর সি হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। এখন দেখো, রুদ্ধতাপীয় রেখাটা কিন্তু আমরা রুদ্ধতাপীয় রেখাটা কিন্তু খাড়া বেশি দেখছি আমরা। এই যে দেখো, এখানে কিন্তু রুদ্ধতাপীয় রেখাটা খাড়া বেশি দেখছি। খাড়া মানে কি? খাড়া মানে হচ্ছে থিটাটা, মানে এই জিনিসটা বেশি সোজা, এরকম সোজা, আর এটা কিন্তু বেশি ঢালু। আমরা এখান থেকে ব্যাপারটা বুঝতে পারবো। হুম, দেখো, রুদ্ধতাপীয় রেখার এই যে এই লাইনটা দেখো, রুদ্ধতাপীয় রেখার ঢাল বা নতি সমষ্ণ রেখার ঢাল বা নতি অপেক্ষা বেশি। যে রেখার ঢাল বা নতি যত বেশি, সে রেখা তত বেশি খাড়া। ঢাল যত বেশি, খাড়া তত বেশি। আমরা আমাদের চিত্র থেকে দেখতে পেরেছি যে, এই যে চিত্র থেকে দেখা যায় এসি অপেক্ষা এবি রেখা অধিকতর খাড়া। তার মানে আমরা এই কথাটাতে আসতে পেরেছি যে ঢাল যত বেশি, গ্রাফের ঢালের